নমস্কার দর্শক, বাংলাদেশে এখনও আগুন জ্বলছে। যে ছাত্র আন্দোলনের ওপর ভিত্তি করে শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করল, সেই ছাত্র আন্দোলনকে দমাতে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ছাত্রদের ওপর গুলি চালালো পশ্চিম পাকিস্তানের মতো করে। কিভাবে শেখ হাসিনা ধীরে ধীরে স্বৈরাচারী অর্থাৎ ডিক্টেটর হয়ে উঠছেন, বাংলাদেশের ছাত্র আন্দোলন কেন এখনও অবধি থামেনি, আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কিন্তু এবার তাদের দাবিটা কি, আজ সবটাই আলোচনা করব এই ভিডিওতে। আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে গোটা বাংলাদেশ জুড়ে সেনাবাহিনী ও ছাত্রলীগ কী তাণ্ডব চালিয়েছে। ছাত্র আন্দোলন আটকাতে আন্দোলনকারীদের উপর কিভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে তা নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন। সরকারি হিসাব বলছে এখনও পর্যন্ত 174 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। তাছাড়া 25,000-এর বেশি ছাত্রছাত্রী আহত, হাসপাতালে ভর্তি। সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, প্রতিবাদ করা সমস্ত প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্রের সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার, যেখানে বাংলাদেশের পুরো নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর সেই বাংলাদেশের ছাত্ররা যখন প্রতিবাদ করছে, আন্দোলন করছে, তাদের উপর সরকারি দমনপীড়ন চলছে, রাষ্ট্রীয় শক্তি হামলা করছে। এমনকি শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেই সমস্ত আন্দোলনরত পড়ুয়াদের ওপর হামলা করছে। আমাদের বোনদেরকে ডিসি চত্বরের ওই জায়গায় ছাত্রলীগ পিটিয়ে আতর্কিতভাবে পিটাইতেছিল। আমি তখন বাধা দিতে যাই, ছাত্রলীগের নেতাকর্মীরা হকি স্টিক দিয়ে বাইরে, দেখতে পাচ্ছেন আমার পা সম্ভবত এটা ভেঙে গেছে। অথচ শেখ হাসিনার সরকার সেই ছাত্রলীগের ওপর কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। উল্টে আওয়ামী লীগের নেতারা ছাত্রলীগের গুন্ডাদেরকে লেলিয়ে দিচ্ছে আন্দোলনরত পড়ুয়াদের ওপরে, ছাত্রছাত্রীদের ওপরে হামলা করতে। এটাও কি গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব? আসছি সেই বিষয় নিয়ে। অতীতে বাংলা ভাষাকে সরকারি ভাষা করবে বলে প্রতিবাদ করেছিল ছাত্ররা। 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পশ্চিম পাকিস্তানের উর্দিধারী পুলিশরা নিরস্ত্র ছাত্র নেতাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল। সালাম, বরকত, রাফিক, জব্বাররা শহীদ হয়েছিল, কিন্তু ভাষা আন্দোলন থেমে থাকেনি। পরে 1969 সালের আগস্ট মাস থেকে শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক গণ আন্দোলন শুরু করেন। তারপর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পরে শেখ মুজিবুর রহমান মুক্তির সংগ্রামের ডাক দেন। তারপরেই পশ্চিম পাকিস্তান অপারেশন সার্চলাইটের মাধ্যমে ব্যাপক অত্যাচার, গণহত্যা এবং ধর্ষণ শুরু করে। সেই ইতিহাস না হয় অন্য কোনো একদিন বলবো। তবে সেই ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করেই কিন্তু সেই দিন শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছিল। কিন্তু গোটা বিশ্বকে অবাক করে দিল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে, আটকাতে সেই পশ্চিম পাকিস্তানের মতো করে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনী নামালো ট্যাঙ্ক। তারপর সেনাবাহিনী ও পুলিশ একত্রে নির্বিচারে নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চালালো এবং সঙ্গে যোগ দিল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের অমানবিক অত্যাচার। আমাদের গল্প শুরু হচ্ছে 1975 সালের 15ই আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর বাংলাদেশে সামরিক শাসন শুরু হয়। মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে চলে আসেন। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার দিল্লিতে তাদের আশ্রয় দেয়। দিল্লি থেকে শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর নজর রাখে এবং 1981 সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। তারপর শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন এবং আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। তারপর 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, কিন্তু দুর্নীতি ইস্যু, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিদ্যুৎ সংকট, এই সমস্ত অসন্তোষের কারণে 2001 সালে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গিয়েছিলেন। কিভাবে শেখ হাসিনা ডিক্টেটর অর্থাৎ স্বৈরাচারী হয়ে উঠলেন, এবার তা আলোচনা করব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাংলাদেশের একটি বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী। এটি 2004 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশের পুলিশের অধীনস্থ একটি ফোর্স। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ সরকারের উপদেশে বাংলাদেশ সরকার র্যাব তৈরি করেন, কারণ সেই সময় বাংলাদেশে জঙ্গিবাদী গোষ্ঠী ও জঙ্গি কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাদের আটকাতেই র্যাব তৈরি করা হয়। র্যাবের মূল উদ্দেশ্য ছিল দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা, বিশেষ করে সন্ত্রাসবাদ, মাদক পাচার, অপহরণ, চাঁদাবাজি এবং অন্যান্য গুরুতর অপরাধ প্রতিরোধ করা। কিন্তু এই র্যাব অধিকাংশ সময় শাসক দলের ক্যাডার বাহিনীর মতো কাজ করেছে।
2004 সাল থেকে 2008 সালের মধ্যে র্যাব 1062 জনকে হত্যা করেছিল। 2004 সাল নাগাদ যেহেতু বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, তাই সেই সময় বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগের সদস্যরা খুন হয়েছিল। এই র্যাবের দ্বারা আবার কখনো আওয়ামী লীগের কোনো উচ্চপদস্থ নেতার খুনের সাক্ষীকে মেরে ফেলেছিল এই র্যাব। যেমন আওয়ামী লীগের সাংসদ আহসান উল্লাহ মাস্টারের হত্যার সাক্ষী ছিলেন যুবলীগ নেতা সুমন আহমেদ মজুমদার। র্যাব সুমন মজুমদারকে গ্রেপ্তার করার 10 ঘন্টার মধ্যেই তিনি মারা যান। পুলিশ দাবি করে গ্রেপ্তারের প্রতিরোধ করতে গিয়ে সুমন আহমেদ মজুমদার মারা গিয়েছেন। আবার র্যাব দাবি করে সাধারণ জনগণ তাকে পিটিয়ে মেরেছে। অর্থাৎ দুরকম বক্তব্য আছে। অন্যদিকে পুলিশের কাছে তার বাবা অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে। অর্থাৎ বুঝতেই পারছেন পুরোটাই ঘটনা তাকে মেরে ফেলা হয়েছে এবং মেরে ফেলার পরে বিভিন্ন অজুহাত দিচ্ছে র্যাব। তারপর 2009 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী হয় শেখ হাসিনা। কিন্তু এই র্যাবকে শেখ হাসিনাও ব্যবহার করতে শুরু করলো বিরোধী দল অর্থাৎ বিএনপির সদস্যদের গ্রেপ্তার করতে, তাদের বিরুদ্ধে মামলা দিতে। এমনকি বিএনপির বহু নেতাকে খুন করেছে এই র্যাব। র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে। সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করার পরিবর্তে তাদের হত্যা করে, যা সরকারের পক্ষ থেকে পরিচিত বলে মনে করা হয়। 2010 সালের 14 নভেম্বর মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়, যেখানে র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তোলা হয়। 2011 সালের 26 এপ্রিল বাংলাদেশের আইনজীবী ও মানবাধিকার কর্মীরা র্যাবের কার্যক্রমের ওপর একটি সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ আসে। বারবার শেখ হাসিনা এই র্যাবকে ব্যবহার করেছে বিরোধী দলের প্রতিবাদকে প্রতিহত করতে। 2014 সালের 5ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশে। নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করেনি, নির্বাচন বর্জন করে ভোট কারচুপির অভিযোগে। নির্বাচনে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নির্বাচনের দিন বহু মানুষ আহত ও নিহত হয়। নির্বাচন পরবর্তী সহিংসতা বৃদ্ধি পায়। বিশেষ করে বিরোধী দলের সমর্থকদের বিরুদ্ধে সহিংসতা প্রবল হারে বৃদ্ধি পেয়েছিল। 2018 সালের 30 ডিসেম্বর আবারও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পর্যবেক্ষকরা অভিযোগ করেন যে ভোট গ্রহণের সময় ব্যাপক কারচুপি ও সহিংসতা হয়েছে। বিরোধী দলের প্রার্থীদের বিরুদ্ধে গ্রেপ্তার, হুমকি এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে প্রবেশের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। নির্বাচনের পর সহিংসতা এবং বিক্ষোভের ঘটনা আবারও ঘটে, যা সরকারের বিরুদ্ধে বিরোধী দলের প্রতিবাদের অংশ হিসেবে বিবেচিত হয়। এমনকি 2024 সালেও নির্বাচনে হিংসা ও পক্ষপাত দুষ্ট নির্বাচনের কারণে আরও অন্যান্য বিভিন্ন কারণ, যেমন নিরাপত্তা অনিশ্চয়তার কারণে, মত প্রকাশের স্বাধীনতা না থাকার কারণে, বিচার বিভাগের পক্ষপাত দুষ্ট হওয়ার কারণে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করেনি। কার্যত শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে, যা ডিক্টেটরশিপ অর্থাৎ স্বৈরতন্ত্রকে ইন্ডিকেট করে। এই সমস্ত নির্বাচনে র্যাবের বিরুদ্ধে অভিযোগ ওঠে শেখ হাসিনা নাকি র্যাবকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের মারধর, গ্রেপ্তার থেকে শুরু করে খুন অবধি করেছে। বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালানো হয়। বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা নাকি রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। জামায়াতের নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করা হয়। 2018 সালের 8ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় অপরাধী প্রমাণিত হয় এবং কারাবন্দী হন। খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার পর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালানো হয়। শুধুমাত্র এখানেই থেমে থাকেনি শেখ হাসিনা, তিনি মিডিয়া এবং মত প্রকাশের স্বাধীনতা তার উপরেও হস্তক্ষেপ করেছেন। 2018 সালের 9 অক্টোবর শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা আইন পাস করান। এই আইনটি অনলাইনে মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে এবং সাংবাদিক ও ব্লগারদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা প্রদান করে। আইনটির বিরুদ্ধে প্রতিবাদ করে জানানো হয় যে এটি মুক্ত মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। 2017 সালের 24 মে থেকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং হুমকি বৃদ্ধি পায়, বিশেষ করে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের জন্য। 2020 সালের 27 ফেব্রুয়ারি সাংবাদিক আব্দুল কাদের মল্লিকের ওপর হামলা হয়, যা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে। সংবাদকর্মী আরিফুর রহমানকে চাঁদাবাজির অভিযোগে 13 মার্চ 2020 সালে গ্রেপ্তার করা হয়। সরকারের সমালোচনা করে রিপোর্ট করার জন্য অথবা সমালোচনামূলক লেখা প্রকাশ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে শফিকুল ইসলাম কাজল, তাসনিম খলিল, ফারুক ওয়াসিফ, আনিসুল হক, আলী রিয়াজ, কামাল আহমেদ,
সাইফুল ইসলাম, আসিফ নজরুলকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী বক্তব্য দেওয়ার জন্য 2021 সালের 10 এপ্রিল মুশফিকুল ফজল আনসারিকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন দেশে দেখা গেছে স্বৈরাচারী শাসক সবসময় চেয়েছে সংবাদ মাধ্যমের ওপর কর্তৃত্ব প্রকাশ করতে, সেটা ভারত হোক বা বাংলাদেশ, পাকিস্তান হোক কিংবা আফগানিস্তান, ইরাক কিংবা ইরান। বাক স্বাধীনতার অধিকারকে বারবার শেখ হাসিনা ক্ষুণ্ণ করেছে। বাক স্বাধীনতার অধিকারে শেখ হাসিনা বারবার হস্তক্ষেপ করেছে। 2014 সালে সরকার একটি নতুন নিয়োগ প্রক্রিয়া প্রবর্তন করেন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, যেখানে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির মধ্যে প্রধান বিচারপতি, আপিল বিভাগের কয়েকজন বিচারপতি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত হন। সরকার প্রধান বিচারপতি নিয়োগের জন্য প্রার্থীদের সুপারিশ করে এবং এই প্রস্তাবনায় চূড়ান্ত নিয়োগের প্রক্রিয়া পরিচালনা করে। হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়, যেখানে প্রধান বিচারপতি ও সরকারের যৌথ সুপারিশের ভিত্তিতে নিয়োগ করা হয়। বিরোধী পক্ষ এবং মানবাধিকার সংগঠনগুলি দাবি করে যে সরকারের এই হস্তক্ষেপ বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা কমিয়ে দেয়। সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার অভিযান চালানোর সময় বিচার বিভাগের কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ ওঠে। বিশেষ করে নির্বাচন সম্পর্কিত মামলাগুলি এবং বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে মামলাগুলির ক্ষেত্রে বিচার বিভাগের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়, আর বেশিরভাগ সময় আদালত একপেশে রায় দেয়। ঠিক এইভাবেই শেখ হাসিনা বিচার বিভাগের ওপরেও হস্তক্ষেপ করে। তাছাড়া মুক্তিযোদ্ধা কোটা সংস্কার নিয়ে বাংলাদেশে যা হলো সেটা তো আপনারা সকলেই দেখেছেন। বাংলাদেশের সরকার চাইলেই কিন্তু এত তরুণ যুবকের প্রাণটা চলে যেত না, তাদের জীবন বাঁচানো যেত, কিন্তু শেখ হাসিনা তা করলেন না। তিনি উল্টে আন্দোলনকারীদের রাজাকার বলে বসলেন। এই প্রসঙ্গে বলে রাখি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা পশ্চিম পাকিস্তান ও পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন করেছিল, সাহায্য করেছিল, তাদেরকেই রাজাকার বলা হয়। অর্থাৎ বাংলাদেশে এক্সট্রিম লেভেলের বিশ্বাসঘাতকদের রাজাকার বলা হয়। এবার আপনি ভাবুন, তরুণ যুব সমাজ যারা তাদের প্রাপ্য অধিকারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছে, তাদেরকে সরকার রাজাকার অর্থাৎ এক্সট্রিম লেভেলের বিশ্বাসঘাতক বলছে। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। তাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যকে উদ্দেশ্য করে আন্দোলনকারীরা বলেছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তাছাড়া এই আন্দোলনকে কেন্দ্র করে আরও বিভিন্ন স্লোগান জনপ্রিয়তা লাভ করেছে। দেখেন, 2% মানুষের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তি উনি যদি বলে ফেলে যে যারা কোটার বিরোধিতা করছে তারা হচ্ছে রাজাকার, তাহলে সেই অনুযায়ী লজিক্যালি কি দাঁড়ায়? 2% মানুষ হচ্ছে মুক্তিযোদ্ধা আর আমরা 98% মানুষ হচ্ছি রাজাকার। এটা কি বলতে পারেন? আপনি এতটা বায়াসড কিভাবে হন? 98% মানুষের ভোটে আপনি আজকে এইখানে এসেছেন আর আপনি আমাদের সবাইকে রাজাকার বানিয়ে দিলেন। এটা আমরা মেনে নেব না, আমরা কখনোই মেনে নেব না। এমনকি ছাত্র সংগঠনগুলোকে বদনাম করতে তাদের সঙ্গে জামাত যোগ রয়েছে বলে বদনাম রটাতে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা। আর এটা বিভিন্ন দেশেই দেখা গিয়েছে যে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে মানুষ যখন প্রতিবাদ করেছে, তখন এই স্বৈরাচারী শাসক সেই প্রতিবাদী কণ্ঠগুলোকে দেশদ্রোহী নামে আখ্যা দিয়েছে। তাছাড়া শেখ হাসিনা সরকার ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে আটকাতে সেনাবাহিনী নামিয়েছিল। সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে, আর পুলিশ নির্বিচারে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করেছে। এমনকি কারফিউ জারি করা হয়েছিল, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি ভাবতে পারছেন সরকার বিরোধী আন্দোলন মানে দেশ বিরোধী আন্দোলন নয়? এটা কি শেখ হাসিনা সরকার বুঝতে পারছে না যে ছাত্র সমাজ দেশের মূল স্তম্ভ, সেই ছাত্র সমাজের ওপর গুলি চালাচ্ছে সরকার? এটাও কি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব? বাংলাদেশকে না দেখলে বুঝতাম না। সাথে যোগ হয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের অত্যাচার। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি চালাচ্ছে ছাত্রলীগের জঙ্গি নেতারা। ঘটনাস্থলে গুলির খোল অবধি দেখতে পেয়েছে বিবিসির সাংবাদিক আবুল কালাম আজাদ। তাছাড়া ছাত্রলীগের জঙ্গি নেতারা রড, লাঠি থেকে শুরু করে হকি স্টিক এই সমস্ত কিছু নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা করেছে। এমনকি ঢাকা মেডিকেল কলেজে
যখন আহত আন্দোলনকারীদের চিকিৎসা চলছে তখন লাঠি, বাঁশ, রড, হকি স্টিক নিয়ে ঢুকে যায় ছাত্রলীগের নেতারা। তারপর আহত আন্দোলনকারীদের ওপর এবং যারা আন্দোলনকারীদের চিকিৎসা করছে তাদের ওপর চড়াও হয় ছাত্রলীগের নেতারা। তখন শেখ হাসিনার সরকার সেই ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছিল? ওদিকে সরকার বলছে আমরা সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছি কারণ এই আন্দোলনের পিছনে জামাত যোগ রয়েছে। যদি তাই হয় তাহলে যারা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, পদক্ষেপ নিন, পূর্ণ সমর্থন রইল। কিন্তু এখনও অবধি বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী প্রমাণ করতে পারেনি এই আন্দোলনের পিছনে জামাত যোগ রয়েছে বা কোনো জঙ্গি সংগঠনের যোগ রয়েছে। কিন্তু যারা প্রকৃত আন্দোলন করছে তাদের উপর কোন যুক্তিতে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালায়? ঠিক কোন যুক্তিতে সরকারে থাকা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতারা আন্দোলনকারীদের ওপর অত্যাচার করে? ঠিক কোন যুক্তিতে ছাত্রলীগের নেতারা আইন ও বিচার ব্যবস্থা নিজেদের হাতে তুলে নেয়? তাই বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশি ছাত্রছাত্রীদের পক্ষে আসার পরেও সরকার বিরোধী আন্দোলন থামছে না, উল্টে আরও বেড়েই চলেছে। ছাত্রছাত্রীদের দাবি কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী সেই সমস্ত আন্দোলনরত পড়ুয়াদেরকে জেল থেকে মুক্তি দিতে হবে। তাছাড়া যে সমস্ত পুলিশ ও সেনাবাহিনী নির্বিচারে নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চালিয়েছে সেই সমস্ত পুলিশ ও সেনাবাহিনীকে তাদের সরকারি পদ থেকে ইস্তফা দিতে হবে। তবেই আন্দোলনরত ছাত্রছাত্রীরা ভেবে দেখবে সরকার বিরোধী এই আন্দোলন থামাবে কি থামাবে না। আর সরকার যদি তাদের কথা না শোনে ততদিন এই আন্দোলন চালিয়ে যাবে পড়ুয়ারা, যতদিন না শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছে। ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীর যত বড় অত্যাচারী, বর্বর, পাশবিক, স্বৈরাচারী শাসক থাকুক না কেন, যুব সমাজের ওপর গুলি চালিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে ছাত্র ও যুব সমাজকে আটকানো যায়নি আর যাবেও না। ইতিহাস সাক্ষী আছে, ছাত্র সমাজ বারবার এই সমস্ত অত্যাচারী শাসকের দম্ভ, অহংকার চুরমার করে রাজ সিংহাসন থেকে রাস্তায় এনে আছড়ে ফেলেছে। হাসিনা ম্যাডাম যে ইন্দিরা গান্ধী আপনাকে আশ্রয় দিয়েছিল আপনার বাবার মৃত্যুর পরে, আপনি নিশ্চয়ই ইতিহাস জানেন সেই ইন্দিরা গান্ধীকেও কিন্তু পরাজিত হতে হয়েছিল তার অহংকারের জন্য, তার ঔদ্ধত্যের জন্য। হাসিনা ম্যাডাম নিশ্চয়ই আপনি ইতিহাস জানেন, আপনি নিশ্চয়ই ভুলে যাননি সেই ইতিহাস। বাংলাদেশ সরকারের শুভবুদ্ধির উদয় হোক এই কামনা করেই ভিডিওটি শেষ করলাম। শেখ হাসিনা বাংলাদেশে কীভাবে স্বৈরাচারী শাসন কায়েম করেছে তার বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের উন্নয়নের জন্য ঠিক কী কী কাজ করেছে।